গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় নম্বর অধ্যায় অর্থাৎ লেখক লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। তো সেই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো বাকিটা দেখে নেওয়া যাক। তো আগের ক্লাসে আমরা লাস্ট পড়েছিলাম যে মোহাম্মদ শাহ নামক একজন দয়ালু ব্যক্তি, যে কিনা ইলিয়াস এবং তার স্ত্রীর সারা জীবনের দায়ভার নেয়, পরিবর্তে তাদের বাড়িতে কাজ করে দিতে হবে। হ্যাঁ, গ্রীষ্মে তরমুজ খেতে আহ কাজ করতে হবে এবং শীতে গরু ঘোড়া ইত্যাদিকে দেখভাল করতে হবে। এবং শামসিমাগি অর্থাৎ ইলিয়াসের স্ত্রী মেয়ে মানুষ, তাই সে ঘোড়া গরুর দুধ দুইবে, কুমিজ তৈরি করবে, পনির তৈরি করবে। তো এই কাজের পরিবর্তে তাদেরকে সারা জীবন তার কাছে রাখবে বলেছে এবং খাওয়া পরা সবটাই দেবে এবং এছাড়াও যদি কিছু লাগে প্রয়োজনীয় জিনিস, তাও সে দেবে বলেছে। তো ইলিয়াস এবং তার স্ত্রী তারা অলস ছিল না। তারা মন দিয়ে সেই নতুন মনিবের কাজ করে এবং থাকে। তো এবং একসময় তারাও যেহেতু মনিব ছিল, তাই সমস্ত আদব কায়দা বা সমস্ত কাজকর্ম কিভাবে কি করতে হয় সবটা তাদের জানা ছিল। তাই সহজেই তারা সেই কাজ করে ফেলতো এবং মোহাম্মদ শাহরও সুবিধে হতো। এবং এই সুবিধে ছাড়াও মোহাম্মদ শাহ ইলিয়াস এবং তার স্ত্রীর জন্য খানিক দুঃখবোধ করতো। হুম, তো এক সময় একটা ঘটনায় দেখা যায় যে মোহাম্মদ শাহর বাড়িতে তার কিছু দূর থেকে অতিথি আসে এবং ইলিয়াসকে ভেড়া মারতে বলা হয় এবং ইলিয়াস ভেড়ার ছাল সিদ্ধ করে অতিথিদের কাছে পৌঁছে দেয়। হুম, এবং তারপরে সেই অতিথিরা মোহাম্মদ শাহর ঘরে বসে তারা যখন কুমিজ পান করছিল আর গল্প করছিল, সেই সময় ইলিয়াস তাদের দরজার পাশ দিয়ে যায় এবং মোহাম্মদ শাহ ইলিয়াসের সম্পর্কে অতিথিদেরকে বলা শুরু করে যে এই ব্যক্তিটি কে ছিল, জানে কিনা। তো তারা নাম শুনে তারা অবাক হয়ে যায় এবং তারা এই নামে এক ডাকে মানে এক নামেই চেনে ইলিয়াসকে, কিন্তু তাদের সঙ্গে মানে তার সঙ্গে তো দেখা হয়নি কখনো। তো এখন শেষ পর্যন্ত আমরা দেখি যে মোহাম্মদ শাহর অতিথি, যে কিনা ইলিয়াসের গল্প শুনে মোহাম্মদ শাহর কাছে ইলিয়াসের সঙ্গে একবার দেখা করতে চায়, তার কাছে জীবন সম্পর্কে কিছু জানতে চায়। তো এই পর্যন্ত আমরা পড়েছি। তো এবার পরবর্তী অংশগুলি দেখে নেওয়া যাক। তো দেখো, গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবারে এদিকে এসো তো। তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে। তো গৃহস্বামী বলল, এখানে গৃহস্বামী কে, কার কথা বলা হচ্ছে? না, মোহাম্মদ শাহর কথা বলা হচ্ছে, কারণ মোহাম্মদ শাহ তো এই বাড়ির মালিক। তো মোহাম্মদ শাহ আহ মানে অতিথি যখন বললো যে লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি, তাই গৃহস্বামী বলল, অর্থাৎ মোহাম্মদ শাহ তাই বলল যে নিশ্চয়ই পারে, কেন নয়, বলে মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডাকতে পেল। তাঁবুর বাইরে গিয়ে ডাক দিল, বাবাই, একবার এদিকে এসো তো। হুম, তো ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করে। তো ইলিয়াসকে ডাকে এবং মোহাম্মদ শাহ তার সঙ্গে তার স্ত্রীকেও ডাকে, তাই বলছে তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো। বুড়ি বলতে ইলিয়াসের স্ত্রী শামসিমা। তো আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে। এটা আর তাকে বলেনি যে আমার অতিথিরা তোমার সাথে দেখা করতে চায় বলে ইত্যাদি ইত্যাদি। সে শুধু বললো যে আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে, আমরা সবাই কুমিজ পান করছি, আমাদের সঙ্গে তোমরাও একটু সামিল হবে, একটু কুমিজ পান করবে।
এই বলে ইলিয়াসকে ডাকে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস এবং তার স্ত্রী, এই ছবিটিতে দেখো ঠিক সেরকম একটা চিত্র দেখানো হয়েছে, যে ইলিয়াস আর তার স্ত্রী সেই তাঁবুর ভিতরে ঢুকছে, এবং তার অতিথিরা আর মোহাম্মদ শাহ তার অতিথিরা মিলে ঘরের মেঝে কম্বলের ওপর কুশনের উপর বসে কুমিজ পান করছে, আড্ডা দিচ্ছে। আর তারপর ইলিয়াস আর তার স্ত্রী ঘরে প্রবেশ করে। তো দেখো, ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তো ইলিয়াস ঘরে যখন ঢুকলো, সেখানে তো অতিথিরা ছিল আর তার গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ ছিল। তো তাদের মধ্যে তো ম্যানার্স ছিল, ম্যানার্স আছে, তাই না? কারণ তারাও একসময় মনিব ছিল। যে সমস্ত আদব কায়দা, মনিবকে কেমন করে আহ সম্বোধন করতে হয়, কেমন ভাবে আচার আচরণ করতে হয় অতিথিদের সঙ্গে, সেগুলো সবটাই তাদের জানা। তাই আহ ইলিয়াস আর তার স্ত্রী যখন ঘরে ঢোকে, তখন অতিথি এবং গৃহস্বামীকে তারা নমস্কার করলো, তারপর প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে এসে বসলো। হুম। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। অর্থাৎ কর্ত্রী বলতে এখানে কার কথা বলা হচ্ছে? না, মোহাম্মদ শাহর স্ত্রী। সে যেহেতু মেয়ে, তাই সেখানে মোহাম্মদ শাহর স্ত্রীর পাশে গিয়ে বসলো কর্ত্রী। বাড়ির কর্তা এখানে মোহাম্মদ শাহ, বাড়ির কর্ত্রী তাহলে কে হবে? মোহাম্মদ শাহর স্ত্রী। তো আহ ইলিয়াস তাদেরকে ওই ওই নমস্কার করে প্রার্থনা করে এসে দরজার পাশে এক কোণে বসলো। আর তার স্ত্রী শামসিম আলী, সে এসে আহ সেই বাড়ির কর্ত্রীর পাশে গিয়ে বসলো পর্দার আড়ালে, যেহেতু মেয়ে মানুষ তাই। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল। ইলিয়াসকে ইলিয়াস তো তাদের সঙ্গেই বসেছে, মানে সেই ঘরেরই এক কোণে বসেছে। তো তাই ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো পান করার জন্য। তো সে আবার, যেহেতু তাদের গৃহস্বামী বা অতিথি তাদেরকে কুমিজ দিচ্ছে তাকে, তাই জন্য আহ, সম্বোধন করতে বা থ্যাংক ইউ জানাতে আবার নমস্কার করলো এরকম। একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো, একটু অল্প করে নিল মুখে, তারপর বাটিটা নামিয়ে রেখে দিল। সব কি একসাথে ডগডগ করে খেয়ে ফেলবে? নয়, তার মধ্যে তো ম্যানার্স আছে। কেমন ভাবে তাদের সাথে চলতে হয়, বড় বড় মানুষদের সাথে কিভাবে ওঠা বসা করতে হয়, কিভাবে খেতে হয়, সবটাই তার জানা। তাই সেই নিয়ম মতোই তার নিজের একটা যে আভিজাত্য আছে, সেই আভিজাত্য রক্ষা করছে। হ্যাঁ, এখনো। তো সে একটু কুমিজ খেয়ে বাকিটা নিচে মানে বাটিটা নিচে নামিয়ে রেখে দিল। হুম। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে, এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? তো সে অতিথি, যে কিনা ইলিয়াসের কাছ থেকে জীবন সম্পর্কে জানতে চেয়েছে, সেই অতিথি ইলিয়াসকে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা বাবাই, যেহেতু মোহাম্মদ শাহ তাকে বাবাই বলে সম্বোধন করলো, তাই তার অতিথিরাও তার পথেই চললো, তারাও তাকে বাবাই বলছে। যে আমাদের দেখে তোমার অতীত জীবনের আহ সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে? আমাদের দেখে বলতে অর্থাৎ এই অতিথিরা, তারাও বড় মাপের মানুষ, তাদেরও বেশ নাম যশ আছে। তো এই অতিথিগুলির আহ মতোই ইলিয়াসের এক সময় নাম যশ ছিল, এবং তার বাড়িতেও এমন অতিথি আসতো। সে তখন সেই অতিথিদেরকে আপ্যায়ন করতো প্রাণপণে। হুম, তার সবটা দিয়েই যেন তাদের অতিথি আপ্যায়ন করতো, কখনো ত্রুটি রাখতো না। তো এখন অন্যের বাড়িতে ভাড়াটে মজুরে হয়ে তার বাড়ির অতিথিদেরকে সে আপ্যায়ন করছে।
তাই স্বাভাবিকভাবে এই মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদেরকে দেখে তার জীবনের, তার অতীতে, তার বাড়িতে যে অতিথিরা আসতো, হুম, সে কথা তার মনে পড়বে। তার সেই পুরনো সুখ সমৃদ্ধির কথা তার মনে পড়বে, তাই না? সমৃদ্ধি বলতে কি বোঝায়? যে উন্নতি, প্রাচুর্য বা ঐশ্বর্য, সে যেটা অর্জন করেছিল, সে আর তার স্ত্রীর কঠোর পরিশ্রমের ফলে। তো তাই অতিথি তাকে জিজ্ঞাসা করছে যে আমাদেরকে দেখে আহ বা তাদেরকে দেখে ইলিয়াসের তার অতীতের সেই সুখ সুখের কথা মনে পড়ে কিনা, সেই প্রাচুর্য ঐশ্বর্যের কথা তার মনে পড়ে কিনা। স্মরণ করে বলতে মনে পড়া, স্মৃতিতে আছে কিনা এরকম। তো মনে পড়ে কিনা জিজ্ঞাসা করছে। এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? দুরবস্থা বলতে খারাপ অবস্থা বা দুর্দশা বোঝায়। তো এখনকার দুরবস্থা অর্থাৎ আহ ইলিয়াস কোথায় ছিল, এখন কোথায় এসে পৌঁছেছে, যার কিনা একসময় তার বাড়িতেই অতিথি আসতো, সে আপ্যায়ন করত, তার মজুরদের দিয়ে বা মজুরদের দ্বারা খাবার দাবার তৈরি করে তাদেরকে আপ্যায়ন করত। এখন সে নিজে ভাড়াটে মজুরে হয়ে অন্যের বাড়িতে তার অতিথিদেরকে আপ্যায়ন করছে। হ্যাঁ, তো সে কোথায় ছিল, কোথায় এসে পৌঁছালো, কি নাম যশ, কি সুনাম, কত তার সুখ সমৃদ্ধি, কত ঐশ্বর্য প্রাচুর্য, এই সব কিছু এখন তার আর কিছুই নেই জীবনে। সে সর্বহারা এক প্রকার, ভাড়াটে মজুর হয়ে কোনো মনিবের বাড়িতে দিন কাটাচ্ছে। তো এর ফলে স্বাভাবিক কষ্ট হওয়ার কথা বা তার পুরোনো দিনের কথা মনে পড়ার কথা। তাই জন্য অতিথি ইলিয়াসকে জিজ্ঞাসা করে যে এখনকার এই দুরবস্থা বা এই দুর্দশার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। তারপর দেখো, ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা, মুখেও তাই। এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। হুম। তো ইলিয়াসকে যখন জিজ্ঞাসা করা হলো তার সুখের কথা, দুঃখের কথা, সে এখন কেমন ফিল করছে, ইত্যাদি ইত্যাদি, তো তখন ইলিয়াস একটু হেসে উত্তর দিল। সে কিন্তু, তাকে দেখে মনে হচ্ছে না যে সত্যিই সে কষ্টে আছে বলে। সে হেসেই উত্তর দিল যে সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। তার কারণ সে তো ছেলে মানুষ। ছেলেরা আহ তুলনামূলক মেয়েদের থেকে বেশি স্ট্রং হয়। তারা যে কোনো পরিস্থিতি আহ সহ্য করে নেয়। এবং কেউ যদি কিছু জিজ্ঞেস করে, হেসে ঠিক একরকম উত্তর দেয় যে সব ঠিক আছে, বা আমি ভালো আছি, সুখে আছি। দেখো, আমাদের বাবারা কেমন হয়, বাবারা প্রত্যেকের বাবা এমনটা করে থাকেন যে কষ্ট করে নিজেরা উপার্জন করে গোটা পরিবারকে চালনা করেন, বাড়ির প্রত্যেকটা সদস্যের ইচ্ছে পূরণ করেন, কিন্তু নিজের কষ্ট কখনো কাউকে বলেন না, তারা ঠিক লুকিয়ে রাখে। হুম, যে সন্তানদের কি কষ্ট হচ্ছে, তার স্ত্রীর কি কষ্ট হচ্ছে, তার বাবা মায়ের কি কষ্ট হচ্ছে, বৃদ্ধ বাবা মার কথা বলছে, তো সেগুলো তারা খেয়াল করেন, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেন। কিন্তু দেখবে বাবারা কখনো মুখ ফুটে তাদের কষ্টের কথা বলে কি? নিশ্চয়ই নয়। তাদের যা আছে, দেখবে এক জামা পরে তারা এক বছর বছর কাটিয়ে দেয়, এক জুতো পরে বছর বছর কাটিয়ে দেয়। প্রত্যেককে নতুন জামা কিনে দেয়, জুতো কিনে দেয়, নিজে কেনেন না, যে আমার যা আছে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি বলে কাটিয়ে দেয়। নিজে কষ্ট পেলেও সেটা মুখ বুজে সহ্য করে নেয় এবং হাসি মুখে বলে যে ভালো আছি, সুখে আছি, খুশিতে আছি। তো ইলিয়াসও তো একজন পুরুষ মানুষ, তাই হয়তো সে যদি ভালো আছি বলে,
তাহলে হয়তো সে অতিথিরা বিশ্বাস নাও করতে পারে। কারণ ছেলেরা তো বা পুরুষ মানুষরা তো এরকমই হয়ে থাকে, কষ্ট লুকিয়ে রাখে। হেসেই উত্তর দেয় যে ভালো আছি। তাই অতিথিদেরকে আহ অতিথিরা যাতে বিশ্বাস করবে না, এটা ইলিয়াস নিশ্চিত। তাই সে বলছে, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা, মুখেও তাই। সে মনে যেটা ফিল করবে, মেয়েরা দেখবে সাধারণত এমনটা হয়ে থাকে। আহ, খুব মানে ব্যতিক্রমদের কথা বলছি না, ব্যতিক্রম কেউ কেউ থাকে যারা কষ্ট সহ্য করে মুখে হাসি রেখে দিন শেষে অবশেষে বলে ভালো আছি, সুখে আছি। কিন্তু ম্যাক্সিমাম মেয়ে মানুষরা আহ খুব বেশি কষ্ট সহ্য না করতে পেরে আহ মনে মনে যেটা ফিল করে সেটা মুখে বলে দেয়। হ্যাঁ, যে আমার কষ্ট হচ্ছে, সবাইকে না বলে বেড়ালেও খুব কাছের মানুষ বা কেউ ভরসা দিয়ে কিছু বললে তারা বলে ফেলে যে আমি কষ্টে আছি বা আমার কষ্ট হচ্ছে ইত্যাদি। তো সেজন্যই ইলিয়াস বলছে যে তিনি মেয়ে মানুষ, তার স্ত্রীর কথা বলছে, তার মনেও যা, মুখেও তাই। এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। হুম, যে সুখ দুঃখের কথা, সে আসলেই সুখে আছে কি দুঃখে আছে, সে কষ্ট পাচ্ছে পুরানো কথা ভেবে কি না, এই সমস্ত বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অর্থাৎ সে মনে যেটা ফিল করছে, মনে মনে যেটা ভাবছে সেটাই সে মুখে বলতে পারে। আমার কথা না বিশ্বাস করতে পারেন, কিন্তু আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, সে সত্য বলবে। তারপরে দেখো, অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। তো অতিথি ইলিয়াসের কথা শুনে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগলো। যেহেতু তার স্ত্রী বাড়ির কর্ত্রীর সঙ্গে পর্দার আড়ালে গিয়ে বসেছিল, তাই অতিথি পর্দার দিকে তাকিয়েই জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকমা, তাকে ঠাকমা বলে সম্বোধন করছে। যেহেতু তাদের বয়স হয়েছে, তাই আহ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করছে এবং তার তার স্ত্রীকে অর্থাৎ ইলিয়াসের স্ত্রীকে ঠাকমা বলে সম্বোধন করছে। তো কি জিজ্ঞাসা করছে না, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগে যে তার সুখ সমৃদ্ধি ছিল, যেমন সুখে থাকতো, আর এখন তো সে সুখ নেই। এখন যে দুঃখে আছো, সবকিছু হারিয়ে কারোর বাড়িতে ভাড়াটে মজুরে হিসাবে কাজ করে দিন যাপন করছো। তো এতে তোমার কি বলার আছে? সেই সুখ আর এখন দুঃখ দুটো মিলিয়ে তোমার কি মনে হচ্ছে সেটা বলো। পর্দার আড়াল থেকে শামসুমাকে বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। তো শামসুমাকে এখন বলতে শুরু করলো পর্দার আড়াল থেকে তার জীবন সম্পর্কে, তার সুখ দুঃখের মেলবন্ধন কিভাবে ঘটছে, সে এখন দুঃখে আছে কি না, তার সমস্ত প্রশ্নের উত্তর জানাতেই সে বলা শুরু করলো যে এই হলো আমার মনের কথা। তার মনের কথা বলছে যে 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি। অর্থাৎ এখনকার কথা নয়, সেই সুদিনের কথা বলছে, যে দিনটা তারা অতিবাহিত করে এসছে এখন। যে 50 বছর ইলিয়াস এবং তার স্ত্রী একসাথে বাস করেছে। একত্রে মানে একসাথে, সাথে থাকা, একসাথে বাস করা। সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। অর্থাৎ সেই আগের দিনের কথা বলছে, সেই অতীতের কথা বলছে। ওটা 50 বছর তারা একসঙ্গে থেকেছে, সংসার করেছে, একসঙ্গে বাস করেছে। তার মধ্যে সেই সংসার যাপনের মধ্যে সে সুখ খুঁজেছে, কিন্তু কখনো পায়নি সেই সুখ। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর।
মোহাম্মদ শাহর বাড়িতে এই 2 বছর হচ্ছে তার বাড়িতে আছে, তাই এবার বলছে যে আর আজ এখানে এই আমাদের 2য় বছর যে মোহাম্মদ শাহর বাড়িতে এটা নিয়ে এই 2 বছর হলো, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছু চাই না। ইলিয়াসের স্ত্রী বলছে যে মোহাম্মদ শাহর বাড়িতে এই 2 বছর তাদের থাকা, যখন তাদের কিছুই নেই, যখন তারা সর্বহারা, তারা কেবল ভাড়াটে মজুরে হয়ে থাকছে, ভাড়াটে মজুরের ভাড়াটে মানুষের মতো বেঁচে থাকছে, দিন যাপন করছে। তো এখন তারা পেয়েছে সেই সুখ যেটা তারা সে প্রথম থেকে খুঁজে আসছে। যখন সেই 50 বছর, যখন তাদের নাম যশ খ্যাতি অর্থ সম্পত্তি ঐশ্বর্য প্রাচুর্য ছিল, সেই সেই সুদিনের মধ্যেও কিন্তু তারা যেটা খুঁজেছে সেটা পায়নি, সেটা তারা এখন পাচ্ছে। ভাড়াটে মজুরে হয়ে অন্যের আশ্রয়ে থেকে এখন তারা সেটা পাচ্ছে, সেটা হলো সুখ। হুম, সুদিনেই তো মানুষের সুখ পাওয়ার কথা, দুর্দিনে বা খারাপ সময়ে মানুষের সুখ পাওয়াটা তো স্বাভাবিক নয়। কিন্তু এখানে ইলিয়াসের স্ত্রী এক অবাক করা কথা বলছে। হুম, যখন তাদের সুদিন ছিল, এত অর্থ সম্পত্তি যশ নাম, তখন কিন্তু সে সেই সুখ খুঁজে পায়নি যেটা তারা প্রাণপণে খুঁজে চলেছিল। কিন্তু এখন শেষ বয়সে এসে অন্যের বাড়িতে অন্যের আশ্রিত হয়ে ভাড়াটে মানুষের মতো দিন যাপনের মধ্যে দিয়ে সে সুখ পাচ্ছে, যেটা সেই গোটা 50 বছর সংসার যাপনে পায়নি, যেটা এখন তারা সেই সুখটা পাচ্ছে। তাই ইলিয়াসের স্ত্রীর এখন আর কিচ্ছু লাগবে না, সে আর কিচ্ছু চায় না, তার কেবল এই সুখটাই লাগবে। অতিথিরা বিস্মিত, অতিথিরা বিস্মিত বলতে অবাক হওয়া। তো অতিথিরা অবাক হয়ে গেল, গৃহস্বামীও বিস্মিত। গৃহস্বামী বলতে সেই বাড়ির মালিক মোহাম্মদ শাহ, সেও বিস্মিত হয়ে রইল। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। তো মোহাম্মদ শাহ উঠে পর্দার আড়ালে যেহেতু বসেছিল আহ ইলিয়াসের স্ত্রী, পর্দা সরিয়ে সে বুড়ির দিকে দেখলো। তো কি দেখছে, যে 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে না। অর্থাৎ পর্দা সরিয়ে বুড়িকে এটা দেখলো যে 2 হাত ভেঙে বসে স্বামীর দিকে তাকিয়ে, তার স্বামী অর্থাৎ ইলিয়াসের দিকে তাকিয়ে হাসছে, এবং তার স্ত্রী অর্থাৎ শামসুমাগিও হাসছে। তো এই হাসিটার মধ্যে দিয়ে মানুষ, মানুষ বলতে সেখানে যারা উপস্থিত ছিল, যে মোহাম্মদ শাহ, তার স্ত্রী, তার অতিথিরা, সেই হাসিটার মধ্যে দিয়ে বুঝতে পারছে যে সত্যিই তারা সুখে আছে, তাই না? আচ্ছা, তারপর দেখো, বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ-শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আর চাই না। হ্যাঁ, তো বুড়ি আবার কথা বলা শুরু করলো, যে ওই যে ওটুকু বলে সে তার স্বামীর দিকে মুগ্ধ হয়ে আহ হাসছিল, তার স্বামীও তার দিকে তাকিয়ে হাসছিল। তো এই দৃশ্যের পর সে আবার বলছে যে আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। তামাশা বলতে যে আহ, ঠাট্টা মজা করছে না, সে তার মন থেকেই বলছে, সে সত্য কথাই বলছে। অর্ধ-শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। অর্ধ-শতাব্দী বলতে যে 50 বছর।
100 বছর হলে সেটাকে শতাব্দী বলা। তো অর্ধ শতাব্দী বলতে 100-র হাফ 50। তো 50 বছর ধরে তারা যে সুখ খুঁজেছে, যতদিন তারা ধনী ছিল কখনো সেই সুখ পায়নি। হুম, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। যে আজ এখন তারা যে সুখের সন্ধান পেয়েছে তাদের আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু চায় না তারা এই সুখ ছাড়া। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? কেউ জিজ্ঞেস করলো তাদেরকে যে এখন কিসে তোমাদের সুখ? এখন তো সুখ না হওয়ার কথা, কারণ সেই খ্যাতিও নেই, সেই নাম যশ নেই, সেই আহ ঐশ্বর্য নেই, ভাড়াটে মজুর হয়ে দিন যাপন করছে। এখন এতে সুখ? তাই অবাক হয়ে এই প্রশ্ন তারা করে বসে। আবার বলছে তার স্ত্রী, মানে ইলিয়াসের স্ত্রী, বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলবার সময় নেই। আর যখন তারা ধনী ছিল তখন আহ ইলিয়াসের স্ত্রীর এবং ইলিয়াসের এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, তাদের নিজেদের মধ্যে কথা বলারই সময় ছিল না, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, তাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দে না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলি নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমাবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথাচাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল, সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। হুম, তো তার সেই যখন তাদের নাম যশ খ্যাতি অর্থ সম্পত্তি ঐশ্বর্য প্রাচুর্য ছিল, তখন তাদের সুখ না থাকার কারণটা বর্ণনা করলো শামসুমা, যে যখন তারা ধনী ছিল বুড়োর সাথে আহ একদণ্ড কথা বলার তাদের সময় ছিল না, এক মুহূর্তের জন্য তাদের মধ্যে শান্তি ছিল না, তাদের মনের কথা ভাবার সময় নেই। অন্তর বলতে মন। তো তাদের মনের কথা ভাবার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তার অন্ত ছিল না। অন্ত মানে কি? শেষ। তো তাদের দুশ্চিন্তার শেষ ছিল না। কিসের কিসের দুশ্চিন্তা সেগুলোও বললো, যে হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, অর্থাৎ চিন্তা, টেনশন, এরকম। যে অতিথিরা এলেন একরকম চিন্তা, যে তাদেরকে কি খেতে দিই, কোনটা খেতে দিলে তারা বেশি পছন্দ করবে, কি উপহার দিই যাতে লোকে নিন্দে না করে, যে তাদেরকে উপহারও দিয়েছে লোকে যাতে ভালো বলে, তো ভালো ভালো উপহার ভেবে তাদেরকে দিতে হবে, এটা একরকম চিন্তা। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়, তার বাড়িতে যারা মজুরি খাটতো, মজুর মজুরানি সবার উদ্দেশ্যেই, যে অতিথিরা যখন চলে যেত তখন মজুরদের দিকে নজর দিতে হতো, অর্থাৎ তারা কি কাজ করছে না করছে লক্ষ্য রাখতে হতো, যে তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। অর্থাৎ তারাও যেমন একটু ফাঁকি মারতো, যে আহ, কম কাজ করে একটু বেশি খেত, এবং তেমনি তারাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখতো, যে এই এটা বেশি এটা কম কাজ করা হয়ে যাচ্ছে, এত বেশি খাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলে থাকে, কড়া ভাবে বলতে হয়। সেটাও তো পাপ, নিজের স্বার্থেই এগুলো করছে।
তাই না? অন্যদিকে আরেক রকম দুশ্চিন্তা, যে এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, অর্থাৎ নেকড়ে বাঘ ঘোড়ার বা গরুর বাচ্চাটাকে নিয়ে চলে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো। যে ঘোড়া তাদের বাঁধা থাকে বাইরে, যে হয়তো এটা চিন্তা হচ্ছে যে চোর এসে ঘোড়াগুলো নিয়ে চলে গেল না তো। হুম, এই সমস্ত ভেবে রাতে ঘুমাতে গেল, কিন্তু ঘুমাবার উপায় নেই। মনে নানানটা চিন্তা, নানান দুশ্চিন্তা, ঘুম আসে না। ঘুম শুয়ে আবার এটাও মনে হয় যে ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ভেড়ি বলতে ভেড়ার স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মেয়ে ভেড়াকে ভেড়ি বলছে, যে ভেড়ি তার ছানাগুলো হয়তো চেপে মেরে ফেললো নাকি। হুম, ফলে সারা রাত তাদের ঘুম ছিল না, ঘুমাতে পারতো না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা দুশ্চিন্তা এসে মাথা চাড়া দিত। হুম, তো আবার আরো একটা চিন্তা হতো যে শীতের জন্য ঠিকঠাক ভাবে ঘর মজুত আছে তো, অর্থাৎ খাবার সংগ্রহ করা আছে তো, মজুত অর্থাৎ সঞ্চিত। হুম, যে খাবার সঞ্চিত করা আছে তো, কারণ শীতকালে তো খাবার পাওয়া যায় না সেরকম, তো আগে থেকে সঞ্চিত করে রাখতে হয়। তো তাই ভাবছে যে যথেষ্ট খাবার আছে কিনা। এছাড়া বুড়োর সঙ্গে অর্থাৎ ইলিয়াসের সঙ্গে ইলিয়াসের স্ত্রীর মতবিরোধ হতো, যে হয়তো ইলিয়াস কোনো বললো যে এই কাজটা এভাবে করা হোক, কিন্তু ইলিয়াসের স্ত্রী হয়তো সেটা মানলো না, বললো যে না, এটা এভাবে নয়, অন্যরকম ভাবে বলি। ফলে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিত এবং ফলে ঝগড়া হতো। সেও একরকম পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে অন্য পাপে দিন কাটতো এভাবেই। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। অর্থাৎ এইসবের মধ্যে দিয়েই, এই দুশ্চিন্তা, ঝগড়া বিবাদ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সুখী জীবন কাকে বলে তারা বুঝতে পারেনি, তারা অনুভব করতে পারেনি। হুম, সেটা সে বর্ণনা করল। তারপর অতিথি আবার বলল, আর এখন আবার শামসুমাকে বলা শুরু করলো, এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়ারও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ ওই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। আর আহ সেই তখন আর এখনকার কথা, দুটোর পার্থক্য সে বলছে আলাদা আলাদা। তো আগের এই প্যারাটাতে আমরা দেখলাম যে অতীতের কথা বললো, যেখানে তার সুখ শান্তি ছিল না, সুখ শান্তি না থাকার কথা বলল। আর এখন যে শান্তি সে পেয়েছে সেই কথাই বলছে, যে এখন সে বুড়োর সঙ্গে অর্থাৎ ইলিয়াসের স্ত্রী এবং ইলিয়াস দুজনে একসঙ্গে সকালে ঘুম থেকে উঠতে পারে। তারা নিজেরা দুটো সুখ শান্তির কথা বলতে পারে, নিজেদের মধ্যে মনের কথা বলতে পারে। তাদের আর কোনো আহ, ঝগড়া অশান্তি হয় না, কোনো দুশ্চিন্তাও নেই। উম, আহ, নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই। তাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। অর্থাৎ তারা যেহেতু ভাড়াটে মজুরে হয়ে ভাড়াটে মানুষের মতো দিন যাপন করছে, তাই প্রভুর সেবা করাই তাদের একমাত্র কাজ। অর্থাৎ মোহাম্মদ স্যার তার তার ভাই ফরমাজ, সেগুলো করাই তাদের একমাত্র কাজ এবং লক্ষ্য। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। স্বেচ্ছা বলতে স্ব ইচ্ছায়, অর্থাৎ নিজের ইচ্ছে। তাই বলছি যতটা খাটতে পারি, যে শরীর যতটা টানে, তারা তো বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তাই তাদের শরীর যতটা দেয়, যতটা পারে তারা খাটে, নিজের ইচ্ছাতেই খাটে। কাজে প্রভুর কাজে আমাদের লাভ ওই লোকসান নেই। অর্থাৎ প্রভুর যে কাজ করে দিই,
তাতে আমাদের লাভ আছে, কিন্তু লোকসান নেই, যে তাদের ক্ষতি হচ্ছে না কোনো এতে। হুম। বরঞ্চ লাভই হচ্ছে, কারণ তারা সুখ খুঁজে পাচ্ছে, এখানে তারা সুখে আছে, শান্তিতে আছে। তাদের মধ্যে ঝগড়া বিবাদ নেই, অশান্তি নেই, নানান রকমের দুশ্চিন্তা তাদের মধ্যে মাথাচাড়া দিচ্ছে না। তারা দুটো সুখ শান্তির কথা বলতে পারছে, ভালোভাবে দিন যাপন করছে। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পায়। বাইরে যখন খাটাখাটনি করে মজুর হিসাবে, যখন বাড়িতে আসে তখন খাবার এবং কুমিজ পায়। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। অর্থাৎ শীতকালে গরম বস্ত্র, অর্থাৎ লোমের কোট দিয়ে দিচ্ছে, জ্বালানি আছে যেখানে আগুন পোহাতে পারবে। হ্যাঁ, তো এই সমস্ত সুবিধা আছে, কোনো অসুবিধে নেই। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতন সময় আছে। নিজেদের মধ্যে নিজেদের মনের কথা নিজেরা আলোচনা করার মতো বা ভাবার মতো সময় পাচ্ছে। হুম। বা সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার, যে ঈশ্বর ঈশ্বরের কাছে প্রার্থনা করার, অর্থাৎ ধর্ম মানার যে নানান রকম পদ্ধতি থাকে, তো সে ঈশ্বরের কাছে প্রার্থনা করারও তারা সময় পাচ্ছে ঠিকঠাক মতো। হ্যাঁ। তো 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। তো সেই 50 বছর তাদের সংসার যাপনে যে সুখ তারা পায়নি, ধনী ছিল যখন তার মধ্যে, তো এখন এই ভাড়াটে মজুরের মধ্যে দিয়েই তারা সুখ খুঁজে পাচ্ছে। হুম। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তো বুড়ির কথা শুনে, অর্থাৎ ইলিয়াসের স্ত্রীর কথা শুনে তারা হেসে উঠল, যে তাদের কাছে যে যখন টাকা পয়সা থাকে, অনেক ধনী ব্যক্তি, নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রাচুর্য, এগুলোই তো মানুষের জীবনের সব, তখনই তো মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। তা না করে এখন ভাড়াটে মজুরে হয়ে অন্যের আশ্রিত হয়ে কেবল প্রভু সেবা করে তারা সুখ খুঁজে পাচ্ছে, এটা কি হয় নাকি? তাই তারা হাসছে। কিন্তু ইলিয়াস তাদেরকে বলল যে, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, অর্থাৎ এটা মজার কথা নয় বা ঠাট্টার কথা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, সে তাই নিজেদের দিয়ে বলছে যে আমি আর আমার স্ত্রী অবুঝ ছিলাম, যে নিজেদের সম্পত্তি সে সমস্ত হারিয়ে আমরা কেঁদেছিলাম, আফসোস করেছিলাম, কষ্ট পেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছে। উন্মুক্ত বলতে যে আহ সত্যটা প্রকাশ হয়েছে, সত্যটাকে তাদের সামনে যেন ঈশ্বর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক প্রকার, যে এটাই বাস্তব, এখানেই আহ সুখ, এরকমইতেই শান্তি। হুম। যে কেবলমাত্র আহ নাম যশ অর্থ খ্যাতি প্রাচুর্য ঐশ্বর্য থাকলেই যে সুখ খুঁজে পাওয়া যায়, শান্তিতে থাকা যায়, তা নয়। বরঞ্চ তাতে আরোই এই ইলিয়াস এবং তার স্ত্রীর মতো সুখ খুঁজে পাওয়া যায় না বা শান্তি পাওয়া যায় না, যারা তারা যে দীর্ঘ 50 বছর ধরে খুঁজেছে, সেই সুখ বা শান্তি তারা খুঁজে পায়নি। কিন্তু এখন তাদের কিছুই নেই, কিন্তু এখন তারা সেই সুখ পাচ্ছে, কারণ ঈশ্বর তাদের সামনে সেই সত্যটাকে তাদের সামনে উন্মুক্ত করেছে। হুম। যে এটাই মানুষের জীবন। হ্যাঁ। তারপর আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, অর্থাৎ এই যে ইলিয়াস বা তার স্ত্রী যে তাদেরকে তার জীবন সম্পর্কে জানতে চেয়েছে বলেই এটা বললো, তাই তারা যেহেতু হাসছে, তাই জন্য সে বলছে যে আপনাদের যেটা বললাম সেটা ফুর্তির জন্য নয় বা মজার জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য।
অর্থাৎ আপনাদের ভালোর জন্য বলছি, কল্যাণ মানে মঙ্গল, মঙ্গলের জন্য বলছি, এটা মজা করার জন্য বলিনি। হ্যাঁ। তখন মোল্লা বললে, মোল্লা বলতে আগের দিন বললাম যে মসজিদের ইমামকে বোঝায় বা ইসলাম শিক্ষা দেয় যারা, তাদেরকে ধর্মীয় শিক্ষক বলা হয়ে থাকে, তাদেরকে মোল্লা বলা। তো সেই অতিথিদের মধ্যে যিনি মোল্লা ছিলেন, সেই মোল্লা তখন বললেন, এটা খুব জ্ঞানের কথা, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। অর্থাৎ এই পবিত্র গ্রন্থ বলতে কোরআনকে বলা হয়েছে, যে কোরআনেও এটাই আছে। তো এই যে যখন তারা বলল, তারা যে হাসছে, তাদের কথা সত্যি হিসাবে নিচ্ছে। হ্যাঁ। তো তখন আবার যখন ইলিয়াস বলল যে আপনাদের কল্যাণের জন্য বলছি, এটা কুর্তির জন্য নয়, তখন মোল্লা বলছেন যে এটা সত্যি খুব জ্ঞানের কথা, ইলিয়াস যা বলল সবটাই সত্য এবং এটাই পবিত্র গ্রন্থেও লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। হুম, তো তাদের কথা শুনে তারা এবার হাসি মজা বাদ দিয়ে তারা বাস্তবটা সম্পর্কে ভাবতে বসলো। তাদের নিজেদের জীবন দিয়ে, মানে তাদের নিজেদের আহ জীবনে যেগুলো চলছে, তাদের দৈনন্দিন জীবন, তাদের জীবনের সঙ্গে মিল করে তারা সে সমস্ত কথা শুনে সেগুলো তারা ভাবছে। তাদের ভাবতে বাধ্য করালো ইলিয়াস। অর্থাৎ লেখক এখানে একটা আহ সাধারণভাবে একটা গল্পের মধ্যে দিয়ে মানুষের জীবন বোধের কথা, মানুষের নীতিবোধের কথা তুলে ধরেছেন। হুম। তো লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি নিয়ে আহ, আজকে এখানেই আলোচনা শেষ পর্ব। তো যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদিও বা কোথাও অসুবিধা হয়, কোনো শব্দের অর্থ কিংবা গল্পের কোনো লাইনের মর্মার্থ, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।